আমার কথা শুনবার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আজ আজকে বুধবার ছিল। আমার কথা শুনবার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। আজকে বুধবার ছিল ৩১ জুলাই। শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে, কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেই আন্দোলনের যে গতি প্রকৃতি এই মুহূর্তে যে পর্যায়ে মোড় নিয়েছে, শুরুতে যদিও এটি ছিল কোটা সংস্কার আন্দোলন, কিন্তু পরবর্তীতে যে অহিংস আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে এবং সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গের নানা বক্তব্যের প্রেক্ষিতে অথবা শিক্ষার্থীদের মধ্যে যেসব অভিযোগ করছেন সরকার দলের নেতা মন্ত্রীরা, সরকারের মন্ত্রীরা এবং দলীয় নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের লোকজন, স্বয়ং প্রধানমন্ত্রী অভিযোগ করছেন যে এই শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে গিয়েছিল এবং যে কারণে এই আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। এটার প্রেক্ষাপট হয়তো বাংলাদেশের জনগণ নানাভাবে বিশ্লেষণ করবেন এবং যেহেতু মানুষ এখন যথেষ্ট সচেতন এবং তারা সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছু দ্রুত হাতে পেয়ে যাচ্ছেন, চোখের পলকে মোবাইল হাতে নিলেই দেখতে পাচ্ছেন। যাই হোক, সেই প্রেক্ষাপট থেকে আজ ৩১ জুলাই আবারও ছাত্র আন্দোলন অনেকটা উত্তপ্ত হয়ে রাজপথ ছাত্র আন্দোলনের রাজপথ উত্তপ্ত হয়ে উঠছে। ছাত্র আন্দোলনে আবারও রাজপথ উত্তপ্ত হয়ে উঠছে। আজকে যে বিষয়টা লক্ষ্য করা গেল, শিক্ষার্থীরা তাদের 6 জন সমন্বয়ক ডিবি হেফাজতে থাকা সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের কর্মসূচি ছিল মার্চ ফর জাস্টিস। এটি কোটা বিরোধী আন্দোলনে যেসব শিক্ষার্থী, সাধারণ নাগরিক, শ্রমিক জনতা শহীদ হয়েছেন, তাদের জন্য, তাদের এই হত্যার বিচার দাবিতে তারা মার্চ ফর জাস্টিস নামে একটি কর্মসূচি ডাক দিয়েছিল। সেই ডাকে শুধু শিক্ষার্থী নয়, সারা দেশের বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুল কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকরা তাদের সঙ্গে আন্দোলনে নেমেছেন এবং এই কর্মসূচি পালন করছেন। যদিও ঢাকা, চিটাগাং, সিলেট বিভিন্ন জায়গায় তাদের এই কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশের, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, আইনশৃঙ্খলা বাহিনীর বাধা এবং গ্রেপ্তারের যে সারা দেশব্যাপী একটা আচরণ লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ অনেকটা মারমুখী অবস্থানে ছিল। যদিও এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে শিক্ষকরা এবার যেভাবে নেমেছেন এবং তারা তাদের প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তার জন্য তারা আন্দোলন করছেন। যারা জেলে আছেন তাদের মুক্তি দাবি করছেন, যারা ডিবি হেফাজতে আছেন তাদের মুক্তি দাবি করছেন, যারা শহীদ হয়েছেন তাদের এই হত্যার বিচার দাবি করছেন এবং যারা আন্দোলনে এই মুহূর্তে এই কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশের বাধার মুখোমুখি হচ্ছে বা অন্যান্য বিভিন্ন সরকার দলীয় বিভিন্ন বাহিনীর দ্বারা আক্রান্ত হচ্ছেন, শিক্ষকরা সেখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। এবং শুধু শিক্ষক না, আইনজীবী, সাধারণ নাগরিকরা, সুশীল সমাজের লোকজন ঢাকায় আমরা বিভিন্ন ব্যানারে এসব কর্মসূচি পালন করতে দেখেছি। সব মিলিয়ে এই আন্দোলনটা আবারও অনেকটা চাঙ্গা হয়ে উঠছে এবং রাজপথ আবারও উত্তপ্ত হয়ে উঠছে। তবে একটা বিষয় আজকে লক্ষ্য করা গেল যে ঢাকায় যখন একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং ওই শিক্ষার্থী পুলিশের কাছে বারবার রিকোয়েস্ট করছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য, এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা যিনি ছিলেন তিনি তার মুখ চেপে ধরেছিলেন। এই দৃশ্যটা এবং আরেকটা ঘটনা কোর্ট প্রাঙ্গণে যেটা দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার শিক্ষার্থীকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং তিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। তিনি পুলিশ ধরে নিয়ে যাওয়া অবস্থায় তিনি ওই শিক্ষার্থীর হাত ধরে তাকে রক্ষার চেষ্টা করেছেন। এবং আরেকটা ঘটনা লক্ষ্য করা গেছে যে আইনজীবী এবং শিক্ষকরা, দুটি ঘটনা ঘটেছে।
যখন তাদের আন্দোলনকারীদের ধরে নিয়ে গাড়িতে তুলেছিল পুলিশ, সেই গাড়ি আটকে আইনজীবীরা এই শিক্ষার্থীদেরকে ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছেন, অনেকটা বাধ্য করেছেন পুলিশকে। একইভাবে একজন মেয়ে শিক্ষার্থী তার সহপাঠীকে পুলিশ আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়েছিল। ওই শিক্ষার্থী পুলিশের গাড়ির সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমার উপর দিয়ে আমার ভাইকে ধরে নিয়ে গেলে আমার উপর দিয়ে গাড়ি চালিয়ে নিতে হবে, অন্যথায় আমি এই গাড়ির সামন থেকে সরব না। আমার ভাইকে ছেড়ে দিতে হবে, অথবা আমার উপর দিয়ে, আমার দেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিতে হবে। তো এই চিত্রগুলো অত্যন্ত কি বলা যায়, আবেগঘন, এবং এগুলো একটা স্পিরিট তৈরি করে। একইভাবে সিলেটের শাহজালাল ইউনিভার্সিটিতে, চিটাগাঙ্গে, সব জায়গায় শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য, শিক্ষার্থীদের মুক্তির জন্য নেমেছেন, এবং এই চিত্রগুলো হয়তো আগামী দিনে আরও অনেককে অনুপ্রাণিত করবে, আরও অনেক বেগবান করবে এই আন্দোলন। কিন্তু সরকার পক্ষ বা প্রশাসন যে মারমুখী আচরণ করছে, এর ফলাফলটা আদৌ কী হবে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। পাশাপাশি আমি খবরের কাগজ থেকে কয়েকটা বিষয় তুলে ধরতে চাই। আমি এই মুহূর্তে মানবজমিন পত্রিকা অনলাইন ভার্সন হাতে নিয়েছি। তাদের এই মুহূর্তের রাতের শিরোনামটা হচ্ছে বিক্ষোভ সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ারশেল, ফের উত্তপ্ত রাজপথ। সেখানে দেখা যাচ্ছে যে এক শিক্ষার্থীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ, এবং তার সহকর্মীরা তাকে রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আমরা ভিডিও চিত্রে যেটা দেখেছি যে তাকে জোরপূর্বক পুলিশ তুলে নিয়ে গেছে। তারপরে দ্বিতীয় যে শিরোনামটা আছে সেখানে সেটি হচ্ছে বিশৃঙ্খলাকারীরা শ্রীলঙ্কার মতো তাণ্ডব সৃষ্টি করতে চেয়েছিল। এটি মূলত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে যখন কথা বলেছেন, তখন প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন। হাই কমিশনার, ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময় নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশে শ্রীলঙ্কা টাইপ তাণ্ডব সৃষ্টির চেষ্টা করতে চেয়েছিল, এবং তারা সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কারকে কেন্দ্র করে সাম্প্রতিক আন্দোলন মোটেও স্বাভাবিক আন্দোলন নয়, বরং এক পর্যায়ে তা প্রায় সন্ত্রাসী হামলায় পরিণত হয়। এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না, এটা এক পর্যায়ে প্রায় সন্ত্রাসী আক্রমণের মতো হয়ে যায়। এ সময় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, যেটা আমরা সালমান এফ রহমান নামে পরিচিত, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির কথা দুঃখের সঙ্গে উল্লেখ করেন জানিয়ে প্রেস সচিব বলেন, এ সময় ভারতের হাইকমিশনার বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির ঘটনায় শোক জানান। ধারাবাহিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানান প্রণয় ভার্মা। ভারতের হাইকমিশনার বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সবসময় বাংলাদেশের সরকার ও জনগণের ভীষণ অগ্রগতি ও সমৃদ্ধিকে সমর্থন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর প্রসঙ্গে প্রণয় ভার্মা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফল সফর অর্থবহ ফলাফল অর্জন করেছে এবং যা অতীতের অর্জনকে সুসংহত করেছে এবং ভবিষ্যতে সহযোগিতার একটা ব্লু প্রিন্ট সৃষ্টি করেছে। হাইকমিশনার বলেন, দুই দেশের যে জাতীয় ডেভেলপমেন্ট ভিশন বাংলাদেশের 2041 এবং ভারতের 2047 ভিশনের ভিত্তিতে বাংলাদেশ ভারত সম্পর্ক সহযোগিতার একটি নতুন যুগে প্রবেশ করেছে। এই বিষয়গুলো প্রণয় ভার্মার বরাত দিয়ে বলা হয়েছে।
কিন্তু প্রধানমন্ত্রী আরেকটি দেশের হাই কমিশনারকে যখন একথাটা বলছেন, নিজের অবস্থানটা অবশ্য একটা দুর্বল মনে হচ্ছে। যাই হোক, এ বিষয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছি না। আমি পরবর্তী শিরোনাম কি সেই বিষয়ে একটু আলোকপাত করতে চাই। বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইইউ। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্ব মঞ্চে নানা আলোচনা হচ্ছে এবং এ পর্যায়ে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্রের এবং ব্রিটেনে যেটা হয়েছে পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত দুজন এমপি আফসানা এবং রূপা হক, এই দুজন এমপি সংসদে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং বাংলাদেশের এই পরিস্থিতির জন্য তারা চাপ সৃষ্টি করতে বলেছেন এবং জাতিসংঘ তাদের ম্যান্ডেটের ভিত্তিতে তারা ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে এবং আরও কিছু বিষয় লক্ষণীয় যে জাতিসংঘের মানবাধিকার মানবাধিকার বিষয়ে হাই কমিশনার একটা সরাসরি চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এবং জাতিসংঘ মহাসচিবও এ বিষয়ে বিবৃতি দিয়েছেন। সব মিলিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ অনেকটা চাপের মধ্যে রয়েছে এবং এরই একটা অংশ হচ্ছে বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইইউ। এটি একটা বাংলাদেশ সরকারের জন্য একটা চাপের কারণ হতে পারে, অর্থনৈতিক হুমকি হতে পারে, এরকম আরও নানা ইস্যু সামনে আসতে পারে। এবং আরও একটা নিউজ আমি অন্য একটা মিডিয়ায় লক্ষ্য করেছি যে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট বাংলাদেশের এই ইস্যু নিয়ে বিবৃতি দিয়েছে। পাশাপাশি আরও কিছু আলোচ্য বিষয় আছে, সেগুলোর মধ্যে অন্যতম ছিল যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এলজি সড়ক ও সেতু মন্ত্রী যিনি ওবায়দুল কাদের, দীর্ঘদিন ধরে তিনি মন্ত্রী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তার দলের সাবেক যে ছাত্রলীগের, তিনি নিজেও ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে আজকে আলোচনায় বসেছিলেন। ঠিক তখন ছাত্রলীগ নেতারা তার উপর ক্ষোভ প্রকাশ করেছেন এবং এটার অনেক কারণও আছে। এই আন্দোলন যে এই পর্যায়ে দানাবলে রূপ নিয়েছে তার পেছনে মাননীয় মন্ত্রীর মুখ ফসকে অনেক যে কথা বের হয়েছে সেগুলোর একটা দায় রয়েছে বলে মনে করেন স্বয়ং আওয়ামী পরিবারের লোকজন। যাই হোক, আরও কিছু শিরোনাম ছিল এই কোটা সংস্কার আন্দোলন বা শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে। আপনারা জানেন যে বাংলাদেশের সিনিয়র আইনজীবীরা যারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং তারা একটা কথা আদালতে একটা রিট করেছেন, উচ্চ আদালতে। তারা শিক্ষার্থীদের ওপর যাতে গুলি চালানো না হয় এবং সেই নির্দেশনা চেয়েছেন এবং যে 6 শিক্ষার্থী ডিবি হেফাজতে আছেন সেই 6 শিক্ষার্থীর হেফাজত থেকে এতদিন 72 ঘন্টার বেশি সময় ধরে তারা পুলিশ হেফাজতে আছেন, তাদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে না, মুক্তিও দেওয়া হচ্ছে না। এই বিষয়ে নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করেছেন আইনজীবীরা। এই বিষয়ে আজকে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু শুনানি হয়নি। একজন বিচারক অসুস্থ থাকার কারণে এটি পিছিয়ে যায়। আগামীকাল বৃহস্পতিবার এই বেঞ্চ হয়তো বসবে না, সুতরাং এই শুনানির জন্য অপেক্ষা করতে হবে আগামী রোববার পর্যন্ত। পাশাপাশি যে ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ কমিশনার অফ ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তার এই অতি উৎসাহী আচরণ এবং তার নানা কার্যক্রমে স্বয়ং আওয়ামী এবং 14 দলীয় জোটের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং স্বয়ং প্রধানমন্ত্রী তার ব্যাপারে হয়তো সন্তুষ্ট ছিলেন না বলে গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টে সূত্রে পাওয়া গেছে এবং তারই প্রতিফলন ঘটেছে। আজ বুধবার হারুনুর রশিদকে বদলি করা হয়েছে অতিরিক্ত কমিশনার অপারেশন হিসেবে এবং তার জায়গায় অন্য আরেকজনকে রিপ্লেস করা হয়েছে। তো এই হচ্ছে
আমাদের আজকের আপডেট, আজকে ছাত্র আন্দোলনকে ঘিরে মার্চ ফর জাস্টিস কর্মসূচিকে ঘিরে যে উত্তাপ ছড়িয়েছে, সার্বিকভাবে এই আন্দোলনটা আরও হয়তো উত্তপ্ত হয়ে উঠবে এই আন্দোলনের মধ্য দিয়ে রাজপথ, এবং পরিস্থিতি কোন দিকে যায় সেটা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব না। আমার কথা শুনবার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।